দেখ একটু বোঝ সেন্টেন্স কি করে সাজাতে হয়। সেন্টেন্সে প্রথমে হয় সাবজেক্ট, তারপরে হয় কি ভার্ব, তারপরে হয় অবজেক্ট। ঠিক আছে, সাবজেক্টকে যে কাজ করে মানে কর্তা, শিখিয়েছিলাম মনে আছে? কর্তা যে কাজ করে, যাকে নিয়ে কথা। যদি আমি বলি আমি ভাত খাই, তাহলে কর্তাকে আমি। কথাটা শোন, আমি ভাত খাই, তাহলে কর্তাকে আমি। যে কাজটা করবে সে কর্তা। ঢুকেছে মাথায়? তারপরে ভার্ব, ভার্ব মানে কাজ, ভাজ মানে হ্যাঁ ভার্ব মানে ক্রিয়া। ক্রিয়া মানে কি? ক্রিয়া মানে হচ্ছে কাজ। ক্রিয়া মানে কি? কাজ। তাহলে আমি ভাত খাই, এখানে কাজ কোনটা? খাইটা। খাইটা কাজ, ভাত খাওয়াটা কাজ না। ভাতটা কিসের কাজ? ভাত তো কোনো কাজ না, খাওয়াটা কাজ। তাহলে আমি ভাত খাই যদি বলি, তাহলে খাইটা হচ্ছে কাজ। ঠিক আছে, আর অবজেক্ট হচ্ছে বাকি যা পড়ে থাকবে সেটা হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে অবজেক্ট কি? আমি ভাত খাইয়ের মধ্যে অবজেক্ট কি হচ্ছে? ভাত। খাইটা তো কাজ, কাজটা হচ্ছে ভার্ব, তারপরে আসবে অবজেক্ট। তাহলে আমি যদি এখানে সাজাই, যদি আমি বলতাম যে আমি ভাত খাই, এটাকে যদি আমি সাজাতে যাই, তাহলে ইংলিশের নিয়ম অনুসারে যদি সাজাতে যাই, তাহলে সাবজেক্ট প্রথমে, তাহলে সাবজেক্ট প্রথমে কি আসবে? আমি। খাইটা আসবে, কারণ আমি বলেছি আমির পরে সাবজেক্টটা এই ভার্ব আসে। সাবজেক্টের পরে তো কি আসে? ভার্ব আসে। তাই এখানে আমির পরে আসবে খাই। তাহলে আমি খাই, অবজেক্ট কি হবে? ভাত। তুই তো মন করিস না, এদিকে ফোকাস কর, নাহলে কিন্তু কিচ্ছু পারবি না। এখানে এতগুলো নাম্বার আসবে পরীক্ষায়। দেখ কি, আমি খাই ভাত। দেখ বাংলাতে আমরা কি বলি? আমি ভাত খাই। কিন্তু যদি আমি ইংরাজির মতো করে ইংরাজির নিয়মে সাজাতে যাই, তাহলে উল্টে গেল, আমি খাই ভাত হয়ে গেল। বোঝাতে পারলাম ব্যাপারটা কি? আচ্ছা, এবার আমি ইংরাজি কি? আই। খাওয়া ইংরাজি ইট। ভাত ইংরাজি রাইস। তাহলে কি আসলো? আই ইট রাইস। বোঝাতে পারলাম? তাহলে ইংলিশে সেন্টেন্স সাজানোর নিয়মটা কি? প্রথমে আসবে সাবজেক্ট, তারপরে আসবে ভার্ব, তারপরে আসবে অবজেক্ট। বোঝা গেল ব্যাপারটা? এবার এই অনুযায়ী তোদের এই যে তোদের বলেছে যে সাজাতে হবে সেন্টেন্সগুলোকে, এখানে তোদের বলেছে রিঅ্যারেঞ্জ। পরীক্ষায় কোশ্চেনটা খুব ভালো করে খেয়াল করবি, কোশ্চেনে এটাই থাকবে, রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস টু ফর্ম কমপ্লিট মিনিংফুল সেন্টেন্স। মানে তোকে উল্টোপাল্টা করে দেওয়া রয়েছে, সেটাকে তোকে পরপর সাজিয়ে সেন্টেন্স বানাতে হবে। এইটা হচ্ছে তোর এখানে কাজ। কিভাবে সাজাবি? এই যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এই নিয়ম অনুসারে সাজাবি। বোঝা গেল? না, তোকে মুছতে হবে না, তুই করতে করতে এমনি প্র্যাকটিস হয়ে যাবে, তখন আর লেখার প্রয়োজনই পড়বে না। বোঝা গেল? আমি একটা একটা করে বলি। দেখ প্রথমে আছে ড্রেস আই নিউ হ্যাভ এ। আমার কথা শোন, দেখ আই বলেছে, আইটা আছে, তার মানে নিশ্চয়ই আইটা হয়ে যাবে সাবজেক্ট। তাহলে সেই জন্য দেখ আইটা সবার প্রথমে চলে এসেছে। দেখ এই জন্য আইটা দেখ সবার প্রথমে, দেখছিস? হ্যাভ, হ্যাভ মানে কি? আছে। আছে, আছেটা কি? কাজ, কাজ বোঝাচ্ছে। তাই জন্য দেখ আয়ের পরে হ্যাভ এসে গেল। আই হ্যাভ, তারপরে কি দিয়েছে? এ নিউ ড্রেস। এ নিউ ড্রেসটা কি? অবজেক্টের মধ্যে পড়ে যাবে। এ নিউ ড্রেস, তাহলে কিভাবে সাজালো? আই হ্যাভ এ নিউ ড্রেস। ঠিক আছে, এই 2 থেকে 5 অবধি কোশ্চেনের মধ্যে আছে, এই কটাকে আমি তোদের পরে করাচ্ছি। 6 থেকে দেখ, না 6ও পারবি না, 7 থেকে দেখ। 7 থেকে দেখ কি বলছে, দেখ রাইনো। রাইনো কি? রাইনো জানিস কি? রাইনো হচ্ছে একটা জন্তু, চিড়িয়াখানায় গেলে দেখতে পাবি। কি আছে? গুগলে সার্চ করে নিবি, দেখতে পাবি কেমন দেখতে। দেখ আছে রাইনো দা এ হর্ন সার্ভ হ্যাজ। তাহলে এবার তোকে সাজাতে হবে। সাজানো কি? এবার তোকে দেখ রাইনো নিয়ে কথা বলছে, ঠিক আছে, এটাও তো বুঝেছিস। তাহলে এখানে কি হবে? দা রাইনো, যে দা রাইনো, দাটা রয়েছে, তার মানে দাটা আগে আসবে। তাহলে কি আসলো? দা রাইনো। দা রাইনোটা কি? এখানে সাবজেক্ট। হ্যাজ, হ্যাজ মানেও আছে, হ্যাজ হ্যাভ দুটোই আছে বোঝায়, মনে আছে? তাহলে দা রাইনো হ্যাজ হলো, তারপরে এ শার্প হর্ন।
এ শার্প হর্নটা কি এখানে অবজেক্ট। এ শার্প হর্ন মানে হচ্ছে একটা ইয়ে শিং, শিং হর্ন মানে হচ্ছে শিং, গরুর শিং থাকে, তাই এখানে এ শার্প হর্ন মানে একটা শিং আছে, রাইনোর একটা শিং হয়। হুম একদম বুঝেছিস। তাহলে তাহলে কিভাবে বুঝলি এটা কি হবে? দা রাইনো হ্যাজ এ শার্প হর্ন, বোঝা গেল? তারপরে আটেরটা করাচ্ছি। আটেরটা বলেছে কি পিজিএন দা ইজ ট্রি অন দা। আচ্ছা এখানে পিজিএন সম্পর্কে বলেছে, ঠিক আছে। তাহলে দা পিজিএন ইজ, ইজটা কি? ইজ মানে হয়, তাই এটা চলে গেল ভার্বের মধ্যে। তাহলে দা পিজিএন ইজ অন দা ট্রি, বুঝে গেল? দা পিজিএন ইজ অন দা ট্রি। হ্যাঁ ট্রি মানে গাছে বসে আছে, ওটা বোঝানোর জন্যই লিখেছে। অন মানে উপরে, ঠিক আছে, মানে গাছের উপরে বসে আছে। হ্যাঁ নয়েরটাও কোশ্চেন, এটাও পরে করাচ্ছি, যেগুলো মার্ক করে রাখাচ্ছি এগুলো পরে করাবো। হ্যাঁ আচ্ছা তারপরে দেখ 10এরটা বলেছে ইট আই লাইক ব্যানানা টু এ। আচ্ছা একটু আগেই শেখালাম আই ইট রাইস দিয়ে শেখালাম। এখানে দেখ আই আছে, তার সাথে ইট আছে, ব্যানানা আছে, তাহলে ব্যানানা মানে কি? কলা। তাহলে এখানে কলা খাওয়ার ব্যাপারে বলছে, তাহলে আই ইট না, দাঁড়া, এখানে বলেছে আই ইট লাইক, না দেখ এখানে লাইকটাকে ভার্ব করতে চেয়েছে, এখানে লাইকটাকে ভার্ব করতে চেয়েছে না, পুরোটা বললাম তো। নামটা ভুলে গেছে, পরে করাচ্ছি, পরেরটা কর। দেখ এদিকে কি বলছে, আই লাইক, এখানে আমি পছন্দ করি কলা, এটা বলতে চাইছে, ঠিক আছে। তাহলে কি বলবে? আই লাইক টু ইট, আমি। আচ্ছা একটা জিনিস বুঝিয়ে দিই, কোনো কিছু খেতে, পড়তে, ঘুমাতে, এই যে যখন তে ব্যবহার হবে আমি বুঝিয়ে দিই। যদি তে ব্যবহার হয়, ধর এখানে রয়েছে খেতে, ঠিক আছে, রয়েছে পড়তে, এরকম যদি তে শেষে যদি তে ব্যাপারটা থাকে তাহলে এখানে টু বসবে সব সময়, শুরুতে টু বসবে, ঠিক আছে। তাহলে যদি খেতে বলি তাহলে টু ইট, ইট মানে যেহেতু খাওয়া, তাহলে খেতে বলছি তাই টু ইট। যদি বলি পড়তে, পড়া ইংরেজি কি? রিড, রিড মানে পড়া, তাহলে যদি পড়তে বলছি তার মানে টু রিড। যদি বলি ঘুমাতে তাহলে টু, ঘুমানো ইংরেজি কি? স্লিপ, স্লিপ, স্লিপ মানে ঘুমানো, তাহলে ঘুমাতে বোঝালে টু স্লিপ। বোঝাতে পারলাম? যখন এই তে থাকবে তখন তোকে টু ব্যবহার করতে হবে। তাহলে এখানে এই যে বলছে যে ইট আই লাইক, তাহলে তোকে কি ব্যবহার করতে হবে? আই লাইক টু ইট এ ব্যানানা, আমি কলা খেতে ভালোবাসি, এটা বলতে চাইছে। আই লাইক টু ইট, টু ইট বলতে এখানে খেতে ব্যবহার হয়েছে, ঠিক আছে। আর লাইকটাকে এখানে ভার্ব হিসেবে ব্যবহার করছে। আই, আই এর পরে লাইক ব্যবহার হচ্ছে। এই যে লাইকটা, এই যে সাবজেক্টের পরে লাইক এসে গেল, তার মানে এখানে লাইকটা ভার্ব হয়ে গেল। বোঝাতে পারলাম? কারণ আমি সবসময় বলেছি সাবজেক্টের পরেই ভার্ব আসতে হবে, তাই আই এর পরে যদি আমি লাইক বসাই তাহলে এখানে লাইকটা ভার্ব হলো। লাইক মানে কি? পছন্দ করা, তাহলে আই লাইক টু ইট, তারপরে এ ব্যানানা, ঠিক আছে, আমি খেতে ভালোবাসি কলা। বোঝা গেল ব্যাপারটা? তারপরে দেখ, আচ্ছা এতগুলো একসাথে পড়ালে কি পারবি নাকি কটাকে করে নিবি? করে নে আগে, নাকি করে নে আগে কটা।